মতো। দেখেন আপনি আজকে যদি রাতে 10টা-20টা টকশো হয়, এগুলো আপনি শোনেন, দেখবেন কারোর সঙ্গে কারোর সংখ্যাটা মিলছে না। যারা করেছে ওই সময়ের সন্ত্রাসী ছিল, যারা করেছে ওই সময়ের আপনার সন্ত্রাসীদের সরকারের আজ্ঞাবহ আপনার দাসে পরিণত হওয়ার কিছু আমলা ছিল। যদি সঠিক সময় সঠিকভাবে না প্রকাশ করে কেটে ছেটে আপনি একটা কি বলে ফটো কার্ড বানান, একটা ভিডিও কার্ড বানান, তাহলে তো এই দেশের জন্য যারা কাজ করবে তাদের আপনি 2 দিন পরে খুঁজে পাবেন না। যদি একটু যাই, আপনি একটু করে বলতে চেয়েছিলেন যে 845 জনের শহীদ হয়েছেন, এরকম একটা তথ্য এখনো খুঁজে বের করতে পারেনি। আপনি কি মনে করেন কিনা আসলে সরকার এই গত সরকার, অন্তর্বর্তী সরকারতে তথ্য বের করতে ব্যর্থ হয়েছে, এটা কি মনে করেন কিনা? বা আপনি কি মনে করেন কিনা যে 844 জন বা 845 জন যে কথাগুলো বলছে, এগুলো সবগুলো তথ্য নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। রতন ভাই এক্সিলেন্ট বলেছেন। সেইখানে আমি সংখ্যা তত্ত্ব নিয়ে কথা বলার আগে এইটুকু বলতে চাই, উনি তো বলেই ফেলেছেন যে এই দেড় বছর একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় ছিল, যে সময়টায় সংখ্যা নিরূপণ বলেন, আহত নিরূপণ বলেন, আপনার পঙ্গু নিরূপণ বলেন, এই জিনিসগুলো করে পার্ট বাই পার্ট যে সমস্ত 64টা জেলায় যদি চিরুনি অভিযান করেন, লাগে না ওরকম আপনি ডিসিএসপিকে বলেন, উনি আপনাকে তথ্য দিবে। আপনি ইউনোকে বলেন, উনি আপনাকে তথ্য দিবে। আমরা যে এলাকায় যাই শুনি এই এলাকায় 12 জন শহীদ হয়েছেন, এই এলাকায় 6 জন শহীদ হয়েছেন, এই এলাকায় 9 জন শহীদ হয়েছেন। ওই শহীদদের পরিবারের নাম ঠিকানা সহ শহীদগুলোকে যোগ দেন, তাহলে হয়ে যায়। তাহলে আপনার জাতিসংঘ একরকম কথা বলেন, সরকার একরকম কথা বলেন, বাইরে একরকম। আপনি যেমন 840-45 বললেন সরকারি হিসাব, আরেকজন বললেন 1400-র মতো, আরেকজন বললেন 1500-র মতো। দেখেন আপনি আজকে যদি রাতে 10টা-20টা টকশো হয়, এগুলো আপনি শোনেন, দেখবেন কারোর সঙ্গে কারোর সংখ্যাটা মিলছে না। আমি তো চাই, আমরা চাই প্রতিবেদন, জাতিসংঘের তথ্য, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? আমি আমার জায়গা থেকে যদি আমি ঠিক মতো না দিতে পারি, 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে ওনারা যে সংখ্যাটা নিরূপণ করেছেন সেটাই যে সম্পূর্ণ সত্যি হবে, সেটা তো আমাকেই প্রুভ করতে হবে। এই প্রুফটা তো এই পর্যন্ত উঠে আসে নাই। তাহলে আমি আমার দেশ ছেড়ে তো আরেকজনকে আমি আবার বিশ্বাস করবো, এটাও তো দেখতে খারাপ দেখা যায়। আমি দেশকেই বিশ্বাস করতে চাই, এবং এটা কিন্তু অঙ্ক। এটা আপনার এরকম না যে আপনার সমাজবিজ্ঞান যে এক এক জায়গায় এক এক এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি ডেফিনেশন দাঁড় করাবেন। এটা আপনার ম্যাথমেটিক্স, সব জায়গায় একই রকম আপনার ফলাফল আসার কথা। তো সেই জায়গায় যখন এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 তারিখে একটা প্রোগ্রাম করলেন, যখন পঙ্গু ছেলেটা যখন বললেন যে অনেকের অনেক হয়েছে, আমি তো এখানেই দাঁড়িয়েছি, আমি দাঁড়াতেও পারি না, আমাকে ক্র্যাচে দাঁড়াতে হয়। তো আমরা তো এই উত্তরটা এইভাবে জানার জন্য প্রস্তুত না। এটা আমাদের কষ্ট দেয়, আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আমরা চাই যে ওরা আমাদের জন্য যা করেছে, আমরা এই দেশের হয়ে, এই দেশই তো করবে, তাদের জন্য করুক। কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা পৌঁছতে পারছি না। এই কথাগুলোই যখন আমরা বলতে চাই, 4 মাস অতিবাহিত হয়ে গেল, 4 মাসে শোনেন, 4 মাসে বিএনপি কি একটা দিনের জন্য স্বস্তি পেয়েছে? বিএনপি যতটুকু করেছে, এই যে প্রোগ্রামটা বিএনপি যেভাবে সরকারিভাবে 4 তারিখে প্রোগ্রাম করলো, আপনি বলেন যে কয়টা প্রোগ্রাম ওইভাবে দেখলেন? আরও দল ছিল যারা অনেক কথা বলে। আমি চেতনাতে বিশ্বাস করি, কিন্তু চেতনা বিকৃতিতে বিশ্বাস করি না। আমি চাই তাদের জন্য যতটুকু পারি করি, কিন্তু সেটাকে ফলাও করে ঢালাও সাজিয়ে আমি এটা নিয়ে বেচা কিনা করতে চাই না। তো সেই জায়গায় সরকার যেতটুকু পেরেছে, সরকার যদি আরেকটু চাপের মধ্যে থাকতে, হয়তো আরও 2টা প্রোগ্রামে সরকারের মন্ত্রী মহোদয়রা বা সরকার প্রধান যেত প্রোগ্রামে, যদি আপনি একটা প্রোগ্রাম থ্রো করতেন, আমাকে দাওয়াত দিলে আমি আসতাম, রতন ভাইকে দাওয়াত দিলে রতন ভাই আসতো। তো আমরা তো চাই জুলাই বেঁচে থাকুক, জুলাই আমাদের একটা কণ্ঠস্বর হয়ে থাকুক, এবং জুলাই স্মরণ করিয়ে দিক যুগে যুগে যে প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। যে তুমি যত স্বৈরাচার হও, যত অন্যায় করো, তোমারও একদিন শেষ হবে। তো এই জায়গাটা কিন্তু জুলাই থেকে এই প্রজন্মকে শেখা, এই প্রজন্মকে শেখানো। তো আগামী প্রজন্ম যারা আসবে তারাও শিখুক, আগামী সরকার যারা আসবে তারাও এটা শিখুক, আমরা এটা চাই। কিন্তু আমরা তো কোথায় যেন আমাদের
আমরা আটকে পড়ে থাকি। আমরা চাইলেও অনেক কিছু হয় না, আবার যেটা চাই না সেটা আবার অনেক সময় হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আমরা সরে আসতে চাই, যে আমরা অরিজিনালের মধ্যে থাকতে চাই। ৭১-এ কতজন শহীদ হয়েছিল অ্যাকুরেট কেউ বলতে পারে নাই, সেটা নিয়েও চেষ্টা চলে না, এখনো চেষ্টা চললে হবে। তখন 30 লাখ শহীদ হয়েছে এখনো দেখেন, এটা যদি বলেন আবার আমাকে নিয়ে আরো কথা হবে। এমনিই আমি ভাই বটের চরমভাবে শিকার, তারপরে আমি এগুলা বলতে চাই না। আপনিও জানেন, রতন ভাইও জানে, আমরা সবাই জানি আমরা ৭১-এর প্রতি শ্রদ্ধাশীল, ৭১ আমাদের অস্তিত্ব। কিন্তু তার মানে এই না যে সব অসত্যকে সত্য পরিণত করতে হবে। আমাদের যা সত্যি আছে এটা লিখেই শেষ করা যাবে না। এই ইতিহাসটুকু কিছুটা মেনে চললেও অনেক হয়ে যাবে। তো সেইখানে আমাদের কিন্তু ধার দেনা করতে হয় না, কিন্তু আমরা যেখানে ধার দেনার দরকার নেই সেখানে ধার দেনা করি, যেখানে ধার দেনার দরকার সেখানে আমরা উজ্জ্ব করি। এই জায়গাগুলো আমরা থাকতে চাই না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, ২৪ বেঁচে থাকুক, আমি মনে প্রাণে চাই। ২৪ আমাদের যারা আহত সন্তানরা যারা চলে গেছেন তাদের ফ্যামিলিকে দেখা, এবং যারা এই যুদ্ধাহত, এই ২৪-এর যে অভ্যুত্থানের তারা তাদের মর্যাদাটুকু সব ক্ষেত্রে পাক, এটা আমরা চাই। সে প্রত্যাশা আপনি করেন। আপনি জুলাই নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন আছে, সেই অনেকগুলো প্রশ্নের উত্তর না আপনার জানা নেই। একটি টক শোতে আপনি বলেছেন, আসলে কোন কোন প্রশ্নের উত্তর আপনার কাছে জানা নেই? অনেক প্রশ্নের উত্তরই তো জানা থাকে না। এটা কিভাবে জানা থাকে? এখন পর্যন্ত ওই যেটা বললেন, সাধারণ জিনিসই, শহীদের সংখ্যাই তো আমরা জানি না। আমরা তারপরে কে এটার অগ্রভাগে কার নেতৃত্ব হয়েছিল পিছনের, যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমাকে মানে মাস্টার মাইন্ড হিসেবে, যে যারা এনেছেন মাস্টার মাইন্ডের নাম ঘোষণা করেছেন। 2-3বার ঘোষণা করার পরে কিন্তু উনি আবার ওই জায়গা থেকে সরে এসেছেন। কিন্তু ওই জায়গা থেকে সরে আসার পরেও আমাদের তো জানা দরকার, জানতে চাওয়া উচিত। যেমন ধরেন জুলাইয়ের পরে যে সরকারটা হয়েছে, সেই সরকারের আপনার কি বলে মন্ত্রিপরিষদ, মানে উপদেষ্টা পরিষদের অনেকে অনেক রকম কথা বলেছেন, যে কথাগুলার কিচেন ক্যাবিনেট, তাহলে পিছন থেকে কে করলো, সামনে থেকে কে আসলো, তাদের অবদান কি ছিল। তারপরে আপনার কেউ বলেছে ডিপ স্টেট ছিল, কিন্তু কিভাবে ছিল এগুলার কিন্তু কোনো আমরা পরবর্তীতে আর কিছু শুনি নাই। এখন হঠাৎ করে আপনার একটা সমস্যা হবে, তখন আপনি একটা বাণী ছাড়বেন, বাণী ছেড়ে সমস্যাটা চলে যাবে, আপনি বাণী থেকে সরে আসবেন, এটা তো হতে পারে না। এইটা 2024 সাল, বিজ্ঞানের স্বর্ণযুগ। সেই সময় যদি আপনি ধারণ করতে না পারেন, এআই কিন্তু বানানো হয়েছে ভালো ভালো কাজের জন্য। এআইকে যদি আপনি বাজে জিনিস বানান, বাজে কন্টেন্ট করেন, তাহলে তো হলো না। পৃথিবী অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য এআই আসছে। এআই দিয়ে যেমন কি সুন্দর আপনার ট্রাফিকিং করা হচ্ছে, এআই দিয়ে আপনার প্রত্যেকটা মানুষকে এখন কি বলে একটা ইসের মধ্যে ঢুকানো হচ্ছে যে সে কি কাজ করবে, তার অপরাধের জায়গাটা। এখন আপনি যদি নিজেই এআই দিয়ে আপনি একটা ভালো মানুষকে খারাপ বানায় ছেড়ে দেন, তাহলে তো হলো না। আপনাকে একটু প্রশ্ন করে শেষ করে আমি বিরতি যাব, এটা হচ্ছে প্রশ্ন উত্তরটা জেনে বিরতি যাব। আপনাকে নিয়ে বেশ কথা হচ্ছে যে আপনি জুলাই আন্দোলনটা একটা ডিজাইন ছিল, এরকম একটা বক্তব্য আপনি দিয়েছিলেন, এবং সেই বক্তব্যের বিপরীতে প্রতিবাদও করেছেন আপনাদের ছাত্র সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন আমাদের নেত্রী বা নীলুফা চৌধুরী। তিনি তার মুখে এইসব কথা, তারপরে তো সে আবার ওইটার আবার প্রতিবাদ লিপিও আরেকটা, আপনিও সেটা জবাব দিয়েছেন। আসলে আপনি কি বলতে চেয়েছেন, সে নিজেও জবাব কি বলতে চেয়েছেন, আসলে কি বলা হয়েছে? দেখেন, এইখানেই তো দুঃখটা, যে আমরা যা বলতে চাই সেটাকে যদি সঠিক সময় সঠিকভাবে না প্রকাশ করে কেটে ছেটে আপনি একটা কি বলে ফটো কার্ড বানান, একটা ভিডিও কার্ড বানান, তাহলে তো এই দেশের জন্য যারা কাজ করবে তাদের আপনি 2 দিন পরে খুঁজে পাবেন না। যারা অকাজ করবে তারাই সর্বোচ্চ বিচরণকারী হবে। আপনার বলা হলো যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটাকে কি আপনি একটা ডিজাইন মনে করেন? আপনি বলেন তো, জুলাই আন্দোলনটা যারা তার বিপক্ষে খেটেছে, যারা ধ্বংস করেছে, যারা আমাদের সন্তানদের মেরেছে, এটা কি তাদের একটা ডিজাইন ছিল না? তারা কিভাবে ধরবে, কিভাবে কখন স্নাইপার দিয়ে গুলি করবে, কখন হেলিকপ্টার থেকে গুলি করবে, কখন কোনো ঘরের চিপা থেকে জানালা থেকে গুলি করবে, এটা ডিজাইন ছাড়া কি হয়? আপনি বলেন। আমাদের সন্তানরা যখন আপনার মাঠে গেল, আপনার মিছিলে গেল, রাস্তায় গেল, তখন আপনার
সামনে কখনো বুকের মুখোমুখি গুলি করেছে, কখনো পেছন থেকে গুলি করেছে, কখনো উপর থেকে গুলি করেছে। এগুলো কি কোনো আপনার ডিজাইন ছাড়া হয়? পৃথিবীতে ডিজাইন ছাড়া, আপনি আমাকে নিয়ে টকশোতে বসেছেন রতন ভাই সহ, এটা কি আপনি ডিজাইন ছাড়া কে কোন পাশে বসবে, কিভাবে, কোন ক্যামেরাটা কিভাবে দেখবে, পৃথিবীতে ডিজাইন ছাড়া কিছুই হয় না। তাহলে আপনি এটাকে কেন এরকম করে ধরলেন? আমি তো বাজে কোনো কথা বলিনি, বরং ওই কথাটার পরে আমি বলেছি যে আমাদের সন্তানরা যারা আবেগ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এসেছিল তাদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে। আপনি দেখেন পরের লাইনটা এটা ছিল। তাহলে আমি যদি ওদের বিপক্ষেই কথা বলতাম তাহলে তো এই কথাটা বলতাম না। আপনি বলেন কথাগুলো কতটা আপনার সাংঘর্ষিক, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা মানে আপনি বলতে চাইছেন তাহলে কি আন্দোলন দমাতে আওয়ামী লীগের ডিজাইনের কথা বলেছেন? এটা তো ফ্যাসিস্ট তো অবশ্যই আছে। আমার কথা হলো যারা এখন মাঠে নাই আমি এদের নামটাও নিই না, কিন্তু ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট। আমার নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু নিজেই বলেছেন যে আমি প্রতিশোধ পরায়ণ না। আমার মাকে যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে আমার মা বলতো দেশের কাজ করো প্রতিশোধ নেওয়ার থেকে। তো আমি তো ওই জায়গা থেকেই এসেছি, ওই দল থেকেই এসেছি। তো আমি তো ওই কথাগুলো ওইভাবে হয়তো বলি নাই, কিন্তু কথাগুলো কি বুঝায় আপনার? যারা করেছে তারা তো ওই সময়ের সরকার ছিল, যারা করেছে ওই সময়ের সন্ত্রাসী ছিল, যারা করেছে ওই সময়ের আপনার সন্ত্রাসীদের সরকারের আজ্ঞাবহ আপনার দাসে পরিণত হওয়ার কিছু আমলা ছিল। এরাই তো এই জায়গাগুলাই করেছে। কাদেরকে নিয়ে করেছে সেই প্রশ্নটাও কিন্তু আরো আসে। এর মধ্যে দেশি বিদেশি আরো কেউ ছিল কিনা, এই প্রশ্নটা ছুড়ে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি তো ছুড়ে দিয়েছিলাম। এখন আমি আমার অপোজিশন, আমি আপনার মাধ্যমে কথা বলছি, আপনি একের অধিক প্রশ্ন করছেন এবং সেকেন্ডে প্রশ্ন করছেন। আমি সবগুলো উত্তর একবারে দিতে না পেরে আমি ছুড়ে দিয়েছি প্রতিপক্ষের কাছে বলটা, সে কোনো আনসার করে নাই, সেটা তো আমার দায় না। তো এই জায়গাগুলো থেকে প্রত্যেক দিন যে একদম হিসাব করে একদম ফর্মুলার মধ্যে ফেলতে হয়, টকশো কিন্তু ফর্মুলায় ফেলার জিনিস না। টকশো খুব স্বল্প সময়ে অনেকগুলো কথা বলতে হয়। সে অনেকগুলো কথার মধ্যে কোনোটা যদি অসমাপ্ত থাকে আগের পরের কথাগুলো বিবেচনা করে কিন্তু এটাকে বিবেচনাধীন হিসেবে ধরা হয়। তাহলে সেই জায়গায় কেন কে বা কারা যারা বটবাহিনী দিয়ে আমার পিছনে লেলিয়ে দিতে চেষ্টা করছে, তাদের বুঝতে হবে যে সত্য সবসময় সত্য ধীরগতিতে আগায়, কিন্তু সত্যই থাকে। তারা চাইলেই আমাকে অনেক কিছু করতে পারবে, আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি না। মানে আপনার কথাকে বলতে চাচ্ছি আপনি কথাগুলোকে ঘুরানো হয়েছে বিষয়টা এমন। রতন, আপনার কি মনে হয় আসলে এই যে জুলাই আন্দোলনে আমরা বারবার একই কথা বলি যে 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছে, স্নাইপার ব্যবহার করা হয়েছে। একসময় সাখাওয়াত হোসেন যিনি উপদেষ্টা ছিলেন, আমাদের সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে এই গুলি কোত্থেকে এসেছেন। তিনি আবার স্বীকার করে বলেছেন না আমি এভাবে বলিনি। যদিও আবার ডেইলি স্টারের তথ্য বলছে যে এইসব অস্ত্র আমদানি করা হয়েছিল 2022 সালে সরকারের পক্ষ থেকে 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করা হয়েছিল। তাহলে আবার যে গতকালকে যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনিও বলেছেন যে এই যে স্নাইপার ব্যবহারের যে একটা তদন্তে উঠে এসে স্নাইপার ব্যবহার করা হয়েছে। তাহলে কি এটা দিয়ে কনফার্ম করা যায় যে আসলে আন্দোলন দমাতে স্নাইপার ব্যবহার করা হয়েছিল, 7.62 মিলিমিটারের রাইফেল ব্যবহার করা হয়েছিল? এটা কি এখন আমাদের আলোচনা করার কথা? সাধারণ মানুষ অনুমান করে, আর গোয়েন্দা বিভাগ তদন্তের মাধ্যমে সেটা সত্যতা খুঁজে বের করে, আর বিচার বিভাগ বিচার করে অপরাধীদের শাস্তি দেয়। এখন বিচার বিভাগে কি বলা হলো সেটার উত্তর আমাদের দিতে হবে। তাহলে কি দাঁড়ায়? তাহলে বিচার বিভাগের দায়িত্ব বলছে যে এই 7.62 রাইফেল এখানকার নয়, বাইরে থেকে এসছে, বাইরে থেকে গুলি করা। আমাদের এখানে যতগুলো রাইফেল আছে আমরা শুনছি, আমাদের এখানে যতগুলো রাইফেল আছে তার মধ্যে প্রায় সবই তো বাইরে থেকে কিনে নিয়ে আসা। আমাদের অ্যামুনিশনও বাইরে থেকে নিয়ে আসা। আমাদের গাজীপুরের যেটা সমরাস্ত্র কারখানা, সেখানে আমাদের কতটুকু অস্ত্র তৈরি করি। ফলে আমাদের যে ধরনের অস্ত্র ব্যবহার হয় সেই অস্ত্রগুলো হয় আর্মিতে ব্যবহৃত হয়, না হলে পুলিশে ব্যবহৃত হয়, না হলে বর্ডার গার্ডে ব্যবহৃত হয়। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের সেনাবাহিনীর জন্য, পুলিশ বাহিনীর জন্য, বর্ডার গার্ডের জন্য যে অস্ত্র ব্যবহার কেনা হয়েছে জনগণের টাকায়, সেই অস্ত্র কি সেনাবাহিনী ছাড়া, পুলিশ ছাড়া অন্য কারো হাতে গেছে? যদি গিয়ে থাকে সেই অস্ত্রটা কার মাধ্যমে গেল সেটা খুঁজে বের করা দরকার। কারা ব্যবহার করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার। এবং তার দ্বারা ভিকটিম হয়েছে যারা, ভিকটিমরা হচ্ছে একটা এভিডেন্স যে আমার শরীরে যদি 7.62 বোরের একটা বুলেট থাকে, এটা একটা এভিডেন্স যে আমার শরীরে এই বুলেট দিয়ে আমাকে আঘাত করা হয়েছে।
তারপরে তো পরবর্তী কাজ হচ্ছে গোয়েন্দা সংস্থার। এই বুলেটটা তাহলে কোন বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল, সেই বন্দুকটা ট্রিগারটা চিপেছিল কে, সেই বন্দুকটা তার হাতে গিয়েছিল কিভাবে, এটা কি বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে যদি হয়ে থাকে, এটা সরকারি হিসাব অনুযায়ী 18,000 রাইফেল আমদানি করা হয়েছে। এটা কি 18,000-এর বাইরে না এটা 18,000-এর মধ্যে? যদি 18,000-এর মধ্যে হয় তাহলে সরকারি কোষাগার থেকে এই রাইফেল বাইরে গেল কিভাবে? আর 18,000-এর বাইরে যদি হয় তাহলে এটা কি অবৈধ পথে অস্ত্র আমদানি হয়েছিল? সেই সমস্ত কিছুর উত্তর তো দিতে হবে আর গোয়েন্দা সংস্থার। এখন আমাদের যদি চিফ প্রসিকিউটর এই প্রশ্নগুলো তুলে থাকেন, তিনি রাইটলি প্রশ্নগুলো তুলেছেন যে এগুলোর উত্তর আমাদের পাওয়া দরকার। আমরা তো জনগণের পক্ষ থেকে জানতে চাইবো যে উত্তরগুলো পাওয়া দরকার। আমরা তো গিয়েছিলাম আন্দোলন করতে, নিরস্ত্র মানুষ যখন আন্দোলনে ক্ষিপ্ত হয়, উত্তেজিত হয়, তখন তার হাতে অস্ত্র থাকে কি? ইট ছোড়ে, লাঠি দিয়ে মারে। আর বিপরীত পক্ষে যদি সরকার সেটাকে দমন করতে চায়, সে লাঠিচার্জ করে পুলিশকে দিয়ে, টিয়ার শেল, গরম পানি, কখনো কখনো ছড়রা বন্দুকের গুলি, তারপরে আমরা দেখি বন্দুকের গুলি, প্রাণঘাতী বন্দুকের গুলি, এবং এবার আমরা দেখেছি আরও বেশি অধিক মারণাস্ত্র যেটা বলা যায়, যেটা সাধারণত আন্দোলন দমন করার জন্য বা একটা জমায়েতকে ডিসপার্স করার জন্য, জমায়েতকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা উচিত নয়। এটা জাতিসংঘ কনভেনশন অনুযায়ী উচিত নয়। এমনকি প্রত্যেকটা দেশের যতগুলো রুলস থাকে তার মধ্যেও এগুলো কিন্তু নিষিদ্ধ করা আছে, সেগুলো ব্যবহার করতে দেখেছি। এখন যে সাউন্ড গ্রেনেডটা ব্যবহার করা হয়, এই সাউন্ড গ্রেনেডটাও তো ইনজুরিয়াস টু হেলথ। মানে এত উচ্চ শব্দ, এটা দিয়ে মানুষকে বধির করে দেওয়াটা কি উচিত হবে? একটা সময় যে টিয়ার শেলটা নিক্ষেপ করা হয়েছিল, পরে বলা হয়েছিল এই টিয়ার শেলটা উচিত নয়, এটা আপনি মিছিলকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের জীবনের জন্য তাদেরকে কি পঙ্গু করে দেবেন? ফলে এগুলো প্রশ্ন কিন্তু আসছে এখন লাঠি হাতে থাকলে কখন লাঠি চার্জ করা যাবে সেগুলো নিয়ে নিয়ম আছে না? ফলে প্রসিকিউটর যখন এই প্রশ্নটা তুলেছেন, আমরা মনে করব যে এর পরে আদালত শুধু রায় দেবে তা না, মানে ভার্ডিক্ট দেবেন তা নয়, আদালত বিচারও করবেন যে অস্ত্রের ব্যবহারটা কখন হতে পারে, কতটুকু মাত্রায় হতে পারে, কতখানি পর্যন্ত ক্ষতি সাধন সে করতে পারে, সেগুলোর সুনির্দিষ্ট গাইডলাইন যেন ফলো করা হয়। আর যদি কোনো অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে যায়, তারও তদন্ত হওয়া উচিত যে রাষ্ট্রের অস্ত্র সিভিলিয়ানের হাতে গেল কেমন করে। আর যদি কোনো অস্ত্র অবৈধ অস্ত্র হয়, তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বাহিনীগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটাকেও তাহলে বিচারের আওতায় আনতে হবে। ফলে একটা ঘটনা অনেকগুলো ঘটনার উৎস মুখ খুলে দিয়েছে। ফলে আমরা এগুলো আলোচনা করব। সেক্ষেত্রে যদি তিনি বলেছেন যাত্রাবাড়ির একটি ঘটনা মামলা তদন্তে উঠে এসেছে, পুলিশ কর্মকর্তাদের নামে যে অস্ত্র বন্টন করা কথা ছিল, দেখানো হয়েছে, বাস্তবে অস্ত্রগুলো আওয়ামী সন্ত্রাসীদের হাতে পৌঁছেছে। এবং সেই সাথে সাখাওয়াত হোসেন, সাবেক উপদেষ্টা, তিনিও বলেছেন এমন অস্ত্র দেখা গেছে, এমন ভিডিও দেখা গেছে, লুঙ্গি পরা, হেলমেট পরা, গেঞ্জি পরা, ওদের হাতেও সেই রাইফেল তিনি দেখেছেন। তাহলে এরা কারা বলে মনে হয় আপনার? এখন দেখা গেছে, আমাদের উপদেষ্টা বলছেন এটা দেখা গেছে, তার মানে সে লুঙ্গি পরা মানুষটা চিহ্নিত, হেলমেট পরা মানুষটা চিহ্নিত না হলেও তার বডির অবয়বটা আছে। ফলে এই ফুটেজ বিশ্লেষণ করে সেই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো বেরিয়ে আসবে আপনি এই অস্ত্রটা কোথা থেকে পেয়েছেন, আপনি তো ওই সরকারি বাহিনীর লোক না, তাহলে আপনার হাতে এই অস্ত্রটা আসলো কোথেকে? তখন না একটা থেকে একটা, অনেক সময় তদন্ত অঙ্কের মতো। আমরা যখন যৌগিক অঙ্ক করি না, যেমন বলি যে আমরা বলি সরল করো, আমরা বলি সরল অঙ্ক না, আসলে অঙ্কটাকে সরল করো। একটা বড় অঙ্ক দেওয়া হয়েছে, একটু সরল করে শেষ পর্যন্ত এটাকে একে পরিণত করো। তাহলে এখানে যোগের কাজ কখন হয়, গুণের কাজ কখন হয়, ভাগের কাজ কখন হয়, বিয়োগের কাজ কখন হয়, এর কাজ কখন হয়, এগুলো আমাদের ম্যাথামেটিক্সে একটা ল আছে না, ইনভেস্টিগেশনও একটা ল। এই ল মানে শুধু আইন না, এটা হচ্ছে নিয়ম, কোন নিয়মে ইনভেস্টিগেশন হবে। প্রত্যেকটা ইনভেস্টিগেশনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকেও ধাপে ধাপে অগ্রসর হতে হয়। হয়ে তো তারা খুঁজে বের করে এর উৎস কোথায়, এর বিস্তৃতিটা কতটুকু হয়েছে, এর ভয়াবহতাটা কি ছিল, এবং এর মধ্যে কতখানি আইন ভঙ্গ হয়েছে, সেগুলো তো খুঁজে বের করার দায়িত্ব এখন সরকারের। এখন আমাদের উপদেষ্টা যখন বলেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তখন নিশ্চয়ই তিনি একটা পদ থেকে দায়িত্বশীল কথা বলেছিলেন। তাকে সরে যাওয়া মানে কিন্তু দায়িত্বটা অবহেলা করা নয়, বরং যে কথাটা তিনি বললেন সেই কথাটা জনগণের মনের মধ্যে গেঁথে গেছে। তাহলে এই অস্ত্র এলো থেকে, এই অস্ত্র ব্যবহার করলো কারা, এবং এই অস্ত্র যারা এখনও তারা কি ফেরত দিয়েছে, এই অস্ত্র কি কোষাগারে ফিরে গেছে, অস্ত্রাগারে ফিরে গেছে, নাকি অস্ত্রটা এখনও সমাজে আছে, এগুলো প্রত্যেকটারই উত্তর এখন আমাদের সরকারের দেওয়া উচিত। জি,
অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আরেকটি এখানে সংস্কৃতি উপদেষ্টা সাবেক মোস্তফা সরোয়ার ফারুকী তার পেজে একটা পোস্ট দিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে কেউ কেউ ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন, এখনও তারা খুব দুর্বল কিছু কৌশলে ফ্যাসিবাদকে ঢাল দেওয়ার চেষ্টা করছে, তাদের মধ্যে সাংবাদিক, শিল্পী, মডেল এরকম নানান রকমারি নামের আড়ালে এসব করে যাচ্ছেন, অর্থাৎ ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করছেন বলে অভিযোগ করেছেন। আসলে ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করার চেষ্টা আপনি কি দেখছেন কিনা বর্তমানে? এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি, রাজনৈতিক বিরোধিতাকে ট্যাগ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। আচ্ছা, আওয়ামী লীগের কারো সঙ্গে সম্পর্ক থাকাকে আমরা তাদেরকে ফ্যাসিস্টের দোষর বলছি তো? তাহলে আমাদের যারা এরকম কথা বলছেন তাদেরও আত্মীয় স্বজনদের অনেকেরই কিন্তু আওয়ামী লীগের নানা জনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক আছে। তাদেরও আছে যারা আছে। বলছেন তাদের। তাহলে এখন কি বলবেন? তাহলে নিজেকে সুরক্ষিত রেখে অন্যকে আক্রমণ করার এই মানসিকতাটা কেন হয়? তার মানে কিছু দুর্বলতা নিজেদেরও আছে হয়তোবা। এখন যে কাজ করলে কেউ ফ্যাসিস্ট হয় সেই কাজ যদি আমি করি, একসময় বলেছিলেন যে কণ্ঠরোধ করা অন্যায়, যদি আপনার কণ্ঠরোধ করা অন্যায় হয় তাহলে আমার কণ্ঠরোধ করা অন্যায়। এই কথাটা একসময় আসছিল না, যে আমরা কি কারণে মানুষের অধিকারের কথা বলবো? অধিকার কখনো নির্বাচিত অধিকার নয়, অধিকারটাকে সার্বজনীন রূপ দিতে হবে। সিলেক্টিভ রাইট ইজ নট এ রাইট অ্যাট অল। তো আমাদের সেই রকম জায়গা দিয়ে দেখি যে যদি যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে ছাত্ররা নেমে এলো, ছাত্রদের পাশে শ্রমিকরাও নেমে এলো, যে কারণে সংখ্যায় ছাত্রদের চাইতে শ্রমিকদের মৃত্যুর তালিকায় সংখ্যাটা বেশি। এখন তারপরে যদি কেউ দেখে যে বুলেটের সামনে দাঁড়াতে যে ছেলেটা ভয় পেল না, যে মানুষটা লুঙ্গি পরা মানুষ বুলেটের সামনে দাঁড়াতে ভয় পেল না, যে মা তার সন্তানকে নিয়ে মিছিলে আসতে ভয় পেল না, তারা যদি দেখে যে টাকার বস্তার কাছে কেউ মাথা নিচু করে আছে, তখন তারা কি অপমানিত হবে না? আমরা তো বুকের রক্ত দিতে গিয়েছিলাম, আমরা তো ক্ষমতা কক্ষিগত করার জন্য যাই নাই। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমেছিল, কয়জন ক্ষমতার স্বাদ পেয়েছে? কয়জন অবৈধ ক্ষমতা পেয়েছে? কয়জন তারপরে জুলাইয়ের পরবর্তীতে নিজেদের সুবিধার পথ খুঁজেছেন? তারা তো খোঁজেন নেই। তাহলে তাদের অবদানকে কি আপনি স্বীকার করবেন না? তারা যদি বলে যে আমরা তো লড়াই করলাম, আমাদের লড়াইয়ের পরে যে প্রত্যাশিত বাংলাদেশটা চেয়েছিলাম সেই দেশটা দেখছি না, তখন যদি তারা সমালোচনা করে, তখন কি আবার তাকে ফ্যাসিস্টের দোষর বলবেন? অথচ এই মানুষের সহযোগিতা ছাড়া কি জুলাই আন্দোলন সফল হতো? জুলাইয়ের পরে যে উপদেষ্টারা ক্ষমতায় আসলেন তার মধ্যে কয়জনকে আপনারা সাংবাদিকরা রাজপথে দেখেছিলেন? তারাই পরে আমাদেরকে সবক দিচ্ছেন, তারাই আমাদেরকে ধমক দিচ্ছেন, তারাই আমাদেরকে আবার দোষর বানিয়ে দিচ্ছেন, কারণ যখনই আমরা প্রশ্ন করছি। কিন্তু জুলাইয়ের বড় শিক্ষা ছিল প্রশ্ন করা।